এক ভবানীপুরে পরিবর্তন করলেই কেল্লা ফতে। শুভেন্দু অধিকারীর মনোনয়নে শহরে এসে রাজ্যে পরিবর্তনের শর্টকাট বাতলে দিলেন অমিত শাহ। পাল্টা আবার অপদার্থ বলে স্বরাষ্ট্রমন্ত্রীরই পদত্যাগ দাবি করেছেন তৃণমূল নেত্রী। আজ এই আলোচনায় আপনাদের দেখাবো দিকে দিকে শুধু মনোনয়নেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে, অশান্তির ঘনঘটা জানিয়ে আমার প্রত্যেক অতিথির কাছে আমি এই আলোচনায় আসবো। কিন্তু শুরুতে আপনাদের দেখাবো যে নন্দীগ্রামের পর এবার ভবানীপুরে মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র জমার সময় আলিপুর সার্ভে বিল্ডিং এ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শ্রমিক ভট্টাচার্য। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভার একটি আসন পূরণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে ঈশ্বরের নামে শপথ করছি। আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা অক্ষুণ্ণ রাখবো। একটু 1+4 একটু মানে বাকিরা ঠিক আছে তো শুরু হয়েছে বা বাকিরা একটু। আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভার একটি আসন পূরণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে ঈশ্বরের নামে শপথ করছি। আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের আপনারা দেখলেন শুভেন্দু অধিকারী যখন নমিনেশন ফাইল করছেন ঠিক তার পাশেই বসে রয়েছেন অমিত শাহ। তার আগে অমিত শাহ আজকে একেবারে হুঙ্কার ছাড়ছেন এবং বলছেন যে 170টি আসনে জিতলে তবেই পরিবর্তন হবে। ভবানীপুরের মানুষ একটা আসন বিজেপিকে জিতিয়ে দিলে, অর্থাৎ ভবানীপুর আসনটা জিতিয়ে দিলে নিজে থেকেই পরিবর্তন হয়ে যাবে। কি বলেছেন দেখুন একবার। मतदाता भाइयों बहनों को विनती करने आया हूं, पूरा बंगाल ममता बनर्जी को विदाई करने के लिए तैयार है, मगर भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। ऐसा है, एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? मगर मेरे पास एक शॉर्टकट है। अगर भवानीपुर वाले एक ही सीट जिता दे तो परिवर्तन अपने आप हो जाएगा। अरे शुभेंदुदा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदुदा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदुदा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। অর্থাৎ ভবানীপুরে পরিবর্তন হলে গোটা রাজ্যে পরিবর্তন হবে। যে রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতে তৃণমূল প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে নির্বাচনী প্রচারে এইভাবে প্রচার তিনি করছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ঘরে একেবারে প্রত্যয়ের সঙ্গে হারানোর ডাক দিচ্ছেন অমিত শাহ। আমি প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসবো। তার মানে তো তৃণমূলের ওপর চাপ বাড়ালেন অমিত শাহ। তৃণমূলের ওপর এভাবে কোনো চাপ বাড়ে না। ওনার কথায় যদি চাপ বাড়তো তাহলে সিএএতে যারা নাগরিকত্ব পেয়েছে কয়েকজন, তার মধ্যে শঙ্কর কুমার রায় চাকদায়, তিনি এখন ভোটার হতে পারতেন, তার ভোটাধিকার থাকতো, কিন্তু ভোটাধিকার এই ইলেকশন কমিশন দেয়নি। কিন্তু আমরা এতদিন জানতাম যে দুটো জায়গায় লড়ছে। কে? দুটো জায়গায়, নন্দীগ্রাম আর ভবানীপুর, শুভেন্দু অধিকারী। তোমরা দুবার দেখালে শুভেন্দু অধিকারী একটা প্রত্যয়পত্র পড়ছেন, সেখানে কি বলছেন? আমি একটি আসন ফিল আপ করার জন্য। সেটাই তো বলছি। না, আমি আইন জানি না। এই একটি আসন এইখানেই সমস্যা, শুরুতেই শুরু করে দিয়েছে, এটা চুলকানি বেড়ে গেছে আর কি। না বলছি তো, আচ্ছা বলে নি প্রদীপ্ত মুখোপাধ্যায়। আর ওই শুভেন্দুদা কিছুদিন আগে বলেছিল 177টা আসনে। আরে অমিত শাহজি, আপনি 7টা আসন কমিয়ে দিলেন কেন? 77টা আসন, আগের বার 200 বলেছিলেন।
তারপরে দেখা গেল 2024-এ আপনারা নাকি কত আসনে এগিয়ে আছেন, প্রচুর আসনে, 77টা কলকাতা পৌরসভার আসনে নাকি আপনারা এগিয়ে রয়েছেন। 170-এ আটকে গেলেন, 200 পার বলছেন না, অলরেডি 30 কমিয়ে দিলেন। তাহলে সেই পারসেপশনেই যদি চলে আপকি বার 200 পার 77, তাহলে 170-এ কত? তার মানে তো আমাদের 230 নিশ্চিত করে দিয়ে যাচ্ছেন। আর মমতা দিকে নিয়ে আপনাকে অত ভাবতে হবে না, এবার আপনারা দারুণ ছক করেছেন। শুভেন্দু অধিকারীকে দুটো জায়গা থেকেই হারিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে একদম নির্মম ভাবে সরিয়ে দেওয়ার রাজনীতি নিঃসন্দেহে উত্তর দেবে শঙ্কুদেব পান্ডা। কিন্তু তার আগে আপনাদের এখানে দেখাতে চাইবো যে বৈষ্ণবনগরে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। বাংলাকে বিজেপি জোর করে দখল করতে চায় এবং জোর করে দখল করতে চায় বলেই বলছি, আপনার আম গাছটা যদি জোর করে কেউ কাটতে আসে আপনি কি দেবেন? আরে আওয়াজ নেই কেন? আপনার বাড়িতে আপনার বাচ্চাটাকে কেউ কাটতে আসলে আপনি দেবেন? আর মানুষ যাতে আমাকে ভুল বোঝে, এটা বিজেপির খেলা, এই খেলা বন্ধ করতে হবে। আর আমাদের খেলা হবে, খেলা হবে, এবারের খেলা হবে দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা, বাংলা থেকে বিজেপিকে শূন্য করার খেলা, কংগ্রেসকে শূন্য করার খেলা, গদ্দারদের শূন্য করার খেলা। মাথায় রাখবেন। কি মাথায় থাকবে তো? একদিকে পরিবর্তনের ডাক দিচ্ছেন অমিত শাহ, অন্যদিকে দুরন্ত এবং দুর্দান্ত খেলার মধ্যে দিয়ে বিজেপিকে শূন্য করার পাল্টা ডাক দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শঙ্কুদেব পণ্ডা, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন বলতে হয় দাঁড়িয়ে যে আওয়াজ নেই কেন, তখনই স্পষ্ট হয় যে মানুষ ওনার থেকে দূরে সরে চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকায় সামান্য নমিনেশন দিতে যাচ্ছেন বিরোধী দলনেতা, সেখানে যেভাবে তাণ্ডব করতে হচ্ছে লোকজনকে দিয়ে, তাতে বোঝা যাচ্ছে যে ভবানীপুরে উনি হারতে চলেছেন এবং আতঙ্কিত হয়ে পড়েছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই যে উনি ওনার বক্তব্যে বারবার একটা হুমকি দিচ্ছেন, ভয়ঙ্কর খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। খেলা তো উনি শুরু করে দিয়েছেন। এই যে মোথাবাড়িতে যে গন্ডগোল হচ্ছে, ঝামেলা হচ্ছে, বিভিন্ন জায়গায় ওনার যে সব হচ্ছে বহিরাগতরা নেমে পড়েছেন কোমর বেঁধে, অনুপ্রবেশকারীরা তাণ্ডব করছেন ভারতবর্ষের বুকে, সেটার আজকে সুপ্রিম কোর্ট কানের গোড়ায় থাপ্পড় দিয়েছে। এনআইএ তদন্ত হবে তাই কেঁপে গেছেন, তাই আজকে ওনাকে রিয়াকশন দিয়ে বলতে হয়েছে। প্রকাশ্যে দাঁড়িয়ে উনি বলেছেন, কি বলেছেন শুনবেন, বলেছেন আমি এসব কিছু জানি না, ঠাকুর ঘরে কে না আমি কলা খাইনি, কে ওনাকে জিজ্ঞেস করতে গেছে, কে বলেছে যে উনি জানেন, কে বলেছে বিজেপি করিয়েছে, তৃণমূল কে বলেছে? কারণ তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে গিয়ে বলেছেন এটা বিজেপি করিয়েছে। হ্যাঁ, কারণ উনি ওনাকে এটা এবং দায়িত্বটা নির্বাচন কমিশন এবং বিজেপিকে নিতে হবে, কারণ সমস্ত ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কেড়ে নিয়েছে কমিশন। এটা ওনাকে বলতে হচ্ছে কেন? এটা ওনাকে আজকে প্রকাশ্যে এসে এই চিৎকার চেঁচামেচি করতে, এই রিয়াকশন দিতে হচ্ছে কেন? কারণ উনি বুঝেছেন যে এনআইএ তদন্ত হলে বা সিবিআই তদন্ত হলে আস্তে আস্তে নাম উঠে আসবে ওনার কোন এজেন্সি এটা করিয়েছে, কারা কলকাতায় বসে এটা অর্গানাইজ করাচ্ছে। শুধুমাত্র একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ভোট তাকে কনসলিডেটেড করার জন্য এই ধরনের সরাসরি আক্রমণ, যারা অনুপ্রবেশকারী, যারা বহিরাগত, যারা দেশের শত্রু, তাদেরকে ভোটার লিস্টে নাম তোলানোর জন্য এই গভীর ষড়যন্ত্র। আমি চয়ন ভট্টাচার্যের কাছে আসবো, কিন্তু অনুপ্রবেশকারী প্রসঙ্গ যেহেতু শঙ্কুদেব পণ্ডা তুললো, এই অনুপ্রবেশকারী একেবারে অনুপ্রবেশকারীদের নির্বিচারে প্রবেশ করানো হচ্ছে এবং যেভাবে জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে, এই ইস্যুতেও আজকে তৃণমূলকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন পরপর রাখবো। बंगाल की पूरी जनता जो टोलबाजी से त्रस्त है, तृणमूल कांग्रेस की कार्यकर्ताओं की गुंडाई से त्रस्त है, महिलाओं की असुरक्षा से त्रस्त है, बेरोक टोक घुसपैठ होकर बंगाल की डेमोग्राफी चेंज हो रही है, इससे त्रस्त है। आए दिन बम धमाके, गोलीबारी से त्रस्त है, युवा बेरोजगारी से त्रस्त है और करप्शन का इतना रिकॉर्ड जो ममता जी ने बनाया है, इससे भी त्रस्त। भाइयों बहनों, जिस प्रकार से बंगाल में
भ्रष्टाचार का शासन हो गया, टोलबाजी फैल गई, सिंडिकेट ने बंगाल की जनता का जीना हराम कर दिया है और घुसपैठ इतनी बढ़ा दी कि पश्चिम बंगाल का अस्तित्व ही खतरे में आ गया। इस सारी चीजों का एक ही रास्ता है, नरेंद्र मोदी के नेतृत्व में बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनी। বাংলার ডেমোগ্রাফি জানেন না আর আপনারা বলছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। টোটালটাই অমিত শাহ করিয়েছে, টোটালটাই চক্রান্ত অমিত শাহ। ইলেকশন কমিশনকে দিয়ে তাকে রেজিগনেশন করতে হবে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর রেজিগনেশন ডিমান্ড করছি। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী বর্ডার আটকাতে পারে না, আভ্যন্তরীণ দেশকে বাঁচাতে পারে না, শুধু বিজেপি করতে গিয়ে দেশটা সর্বনাশ করে দিয়েছে। নোটবন্দি করেছে, এখন ভোটবন্দি করছে, মানুষকে তার ভোটাধিকার কেড়ে নিচ্ছে। দেখুন, অনুপ্রবেশ নিয়ে রাজনৈতিক চাপানো তো আজকে প্রথম নয়, একেবারে যখন চয়ন ভট্টাচার্যরা রাজ্যে ক্ষমতায় ছিলেন তখন থেকে চলে আসছে। এই পার্টটা তো আসবে, পাশাপাশি এটাও সমানভাবে দেখতে হবে যে এই ছবিও আগে কখনো দেখা গিয়েছে কিনা জানি না, যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোনো একটা রাজ্যের বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থীর হয়ে তিনি নমিনেশনে উপস্থিত থাকছেন। তার মানে এই ভবানীপুর আসনকে খোদ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কতটা গুরুত্ব দিচ্ছে, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? গুরুত্ব দিচ্ছে তো ঠিকই, কিন্তু গুরুত্ব দিলে এই ধরনের কথাবার্তা উনি কীভাবে বলছেন আমি বুঝলাম না। ভবানীপুর জিতলে গোটা পশ্চিমবাংলা চলে আসবে, ওই একটা আসনের উপর নির্ভর করছে না। কারণ ভবানীপুর জিতলে বাকিটা উনি কী করবেন? যেভাবে ওই নীতিশ কুমারকে সরিয়ে টরিয়ে সব করেছেন, কিনে টিনে এগিয়ে যাচ্ছেন, সেভাবে করবেন নাকি? আরে আমাদের ক্যান্ডিডেট আছে ওখানে, আমাদের ক্যান্ডিডেট আমি শঙ্কুদেব পণ্ডাকে থামালাম। চয়ন ভট্টাচার্য, শুধু চয়ন ভট্টাচার্য বলবেন। একদম খুব পরিষ্কার কথা এখানে দাঁড়িয়ে বলছি, যেভাবে এই 900টা প্রয়োজনীয় ওষুধের দাম বেড়েছে এর দায় তো স্বরাষ্ট্রমন্ত্রীকেও নিতে হবে। যেভাবে 12% হারে পণ্য পরিষেবা মানে জিএসটি চাপানো হয়েছে জীবনদায়ী ওষুধের ওপর, তার দায় তো স্বরাষ্ট্রমন্ত্রীকেও নিতে হবে। এই কৈফিয়ত তো ওনার দেওয়ার দরকার। যেমন কৈফিয়ত উনি না দিয়ে মুখ্যমন্ত্রী সমানে ভিকটিম কার্ড খেলে যাচ্ছেন। সেই গত 15 বছরে রাজ্যের উন্নয়ন কী হয়েছে, কী হয়েছে না হয়েছে, সমস্ত কৈফিয়তই ওনাকে দিতে হবে এই নির্বাচনে। তার আগে তার বদলে উনি ভিকটিম কার্ড খেয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ পরে দাবি করবেন, আগে আপনি নিজেরটা বলুন। আর সবচেয়ে বাজে যে জায়গাটা লাগছে কি জানেন তো, যে 90 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা আছে, আপনাদের পত্রিকা দিয়ে বেরিয়ে গেছে। তারপরে ভোটারদের সম্পর্কে উদ্বিগ্ন না থেকে ভোটার ছাড়া ভোট করে কী করে ভোট বৈতরণী পার হবেন সেই বিষয়ে এদের নজরটা বেশি। আমরা খুব উদ্বিগ্নভাবে দেখছি মানুষের অধিকার কেড়ে নেওয়ার বিষয়টায় এই নির্দিষ্ট দুটো প্রধান রাজনৈতিক দল, তথাকথিত প্রধান রাজনৈতিক দল, তাদের একটা উৎসাহ দেখতে পাচ্ছি, যেটা খুব ভয়ঙ্কর, মানুষের গণতন্ত্রের পক্ষে বিপন্ন করা। এবং এটাও সমানভাবে ভয়ঙ্কর সলিল দা, সেটা হচ্ছে জনবিন্যাস পরিবর্তন করে দেওয়ার চেষ্টা বা অনুপ্রবেশ। এটা একটা বার্নিং ইস্যু, নিঃসন্দেহে অনুপ্রবেশের সমস্যা রয়েছে, যেটা নিয়ে রাজনৈতিক চাপানুতর বিশেষ করে নির্বাচনের সময় প্রবলভাবে হয়। কিন্তু সেই সমস্যা সমাধানের সদিচ্ছা কোনো রাজনৈতিক দল, কেন্দ্রের ক্ষমতাধীন সরকার বা রাজ্যের সদিচ্ছাকে গুরুত্ব সহকারে দেখা যায় দুপক্ষে। না, সদিচ্ছা কোনো বহিঃপ্রকাশ তো দেখতে পাই না, কারণ এদিকে রাজ্য সহযোগিতা করে না আর কেন্দ্রকেও কোনো প্রোঅ্যাক্টিভনেস আমরা দেখি না, কোথাও কখনো দেখি না। সবচাইতে বড় কথা হচ্ছে, দেখো যে গতকালের যে ঘটনাটা ঘটেছে, এটা সুপ্রিম কোর্ট যেভাবে একটা মানে মন্তব্য করেছেন, সে মন্তব্যটা কোনো রাজ্য সরকারের পক্ষে এতটুকু সম্মানের তো নয়, বরঞ্চ রাজ্য সরকারকে দায়ী করেছে। বলেছে এটা ক্যালকুলেটেড, ডেলিবারেট এবং একটা অর্গানাইজড অ্যাটাক অন দ্য জুডিশিয়াল অফিসার্স। এটা গ্রস ভায়োলেশন অফ সুপ্রিম কোর্ট অর্ডার, এবং সুপ্রিম কোর্টের বিরুদ্ধে গিয়ে এই রাজ্য সরকার যে কাজটা করেছে, এবং যেটা দেখে আমার মনে হচ্ছে, তুমি বলো 12 ঘন্টারও বেশি, আমার তো সেই বেলডাঙার কথা মনে পড়ছে।
12 ঘন্টার বেশি 7 জন জুডিশিয়াল অফিসার্স ইনক্লুডিং 3 জন ফিমেল জুডিশিয়াল অফিসার। বেলডাঙ্গার কথা আমি দর্শকদের মনে করিয়ে দিই, 30 ঘন্টা কার্যত হাত গুটিয়ে বসেছিল পুলিশ, এবং পুলিশের বক্তব্য ছিল এসপির ধৈর্যের পরীক্ষা দিচ্ছিলাম আমরা। এবং দে ওয়ার হেল্ড হোস্টেজ, তাদের খাওয়ার পর্যন্ত দেওয়া হয়নি, রংফুলি কনফাইন্ড, রংফুলি রেস্ট্রেইন। খালি তাই না, জেলার এসপি কে রাত্রির 12টার পরে গাড়ি নিয়ে এসকর্ট করতে এসে যখন ডিউরিং এসকর্ট অফ দি জুডিশিয়াল অফিসার, তখনও আক্রমণ হয়েছে, গাড়ির উপর অ্যাটাক হয়েছে। তাহলে চিন্তা করে দেখো, এটা যদি অর্গানাইজড আর ডেলিবারেট না হয়, এটা যদি ডিউ টু ইনসাইটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা রাজ্য প্রশাসনের উচ্চ স্তর থেকে না হয়ে থাকে, সাধারণ মানুষের এই ক্ষমতা কিন্তু থাকে না। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ ঘিরে একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো আজ। স্লোগান, পাল্টা স্লোগান থেকে আক্রান্ত হওয়ার ঘটনা পর্যন্ত ঘটে গেল। হাজরা মোড় থেকে আলিপুর সার্ভে বিল্ডিং পর্যন্ত রোড শো ছিল অমিত শাহর। দুটো ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন। একদিকে কালীঘাটে স্লোগানের পাল্টা স্লোগান, যখন স্লোগান দিচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা, পাল্টা তৃণমূলের তরফে স্লোগান দেওয়া হলো। আবার সার্ভে বিল্ডিং এ সেখানেও তৈরি হলো ধুমধুমার পরিস্থিতি। দেখুন, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস এখান থেকে স্লোগান চালাচ্ছে, চোর চোর চোরটা, সেই স্লোগান তৃণমূল চালাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে অমিত শাহের যে রোড শো সেটা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে রয়েছেন, তারা মাঝে মাঝেই চিৎকার করছেন এখান থেকে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ রয়েছে, এদিকে তৃণমূলের পতাকা, এদিকে বিজেপির পতাকা। উত্তপ্ত পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি, পুলিশ রয়েছে, পরিস্থিতি উত্তপ্ত। একদিকে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, ওদিক থেকে তৃণমূল চোর চোর স্লোগান দিচ্ছে, পাল্টা বিজেপিও স্লোগান দিচ্ছে। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে এখানে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা এখানে রয়েছেন, একদিকে বিজেপি, দুপক্ষই চোর চোর স্লোগান দিচ্ছেন ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। ওদিকে অমিত শাহের শোভাযাত্রা, আমরা দেখতে পাচ্ছি দূর থেকে অমিত শাহ তিনি দেখতে পাচ্ছেন। এবং এইখানে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আমরা চলে এসেছি। পরিস্থিতি, পুলিশ রয়েছে এখানে, পুলিশ ব্যারিকেড করে রয়েছে এখানে মারপিট হচ্ছে রীতিমতো, আমরা দেখতে পাচ্ছি মারামারি হলো এদিক থেকে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে চড় মারামারি হলো। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে চোর পাল্টা চোর স্লোগানকে কেন্দ্র করে। আর এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে মোথাবাড়ির ঘটনা, ভবানীপুরে শুভেন্দু অধিকারী নমিনেশন জমা দেওয়ার সময় এই যে ছবি আপনারা দেখতে পেলেন সেই ঘটনা, এবং সিইও দপ্তরের সামনে বিক্ষোভের ঘটনা, তিনটি ক্ষেত্রে কড়া অবস্থান নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। রাত 12টার মধ্যে সমস্ত অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। রুমা, তার মানে টাইম বাউন্ড অ্যাকশন একেবারে মুখ্য নির্বাচন কমিশনের নির্দেশ দিয়েছেন।
দেখো জানিয়ে রাখি আজকে ভার্চুয়াল বৈঠক হয়েছে। মুখ্য নির্বাচন কমিশন কিন্তু বিরক্তি প্রকাশ করেছেন, কারণ যেভাবে কালকে ঘটনা ঘটেছে মালদার মানিকচকে, এবং সেখানে কিন্তু যে রেসপন্স নিতে কিন্তু দেরি করা হয়েছে, সেই প্রশ্ন তোলা হয় যে অ্যাকশন নিতে এত দেরি হয়েছে কেন, প্রশ্ন তুলেছিলেন জ্ঞানেশ কুমার। এবং এটাও ঠিক, দুদিন ধরে যে সিও অফিসের সামনে গন্ডগোল হচ্ছে সেই পরিপ্রেক্ষিতেও কিন্তু প্রশ্ন তোলা হয় যে কি অ্যাকশন নেওয়া হয়েছে। অন্যদিকে আজকে কিন্তু ঘটনা ঘটে যেখানে শুভেন্দু অধিকারী নমিনেশন জমা দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের গন্ডগোল, সেই গন্ডগোলের সূত্রপাত ধরেও কিন্তু জিজ্ঞাসা করা হয় এই ধরনের যে গন্ডগোল হচ্ছে, যারা গন্ডগোল পাকাচ্ছে তাদের কিন্তু রাত 12টার মধ্যে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতে হবে। অন্যদিকে জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু সিও দপ্তরের সামনে গন্ডগোল করার জন্য দুদিন পর কিন্তু 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন কুণ্ডু, 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং সহ তৃণমূল নেতার আরো 6 জনের বিরুদ্ধে কিন্তু এফআইআর করা হলো হেয়ার সিটে। কমিশন কিন্তু এই হেয়ার সিটে এই এফআইআর করেছে এবং নন বেলেবল ধারায় করা হয়েছে। ধন্যবাদ রুমা তোমাকে। আমি এখানে শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। আমি বলছি শীর্ষেন্দুদা, এই ছবিটা একবার দেখুন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি, তার রোড শো হচ্ছে যেখানে পুলিশ উপস্থিত রয়েছে, কেন্দ্রীয় বাহিনী উপস্থিত রয়েছে, অশান্তি এড়ানো যাচ্ছে না। যে রাজ্যে পুলিশকে ফেলে পেটানো হয়, যে রাজ্যে বিচারকরা পর্যন্ত নিরাপদ অনুভব করেন না, আপনি কোথাও আপনার মনে হচ্ছে যে ভয় ডরহীন পরিবেশে অবাধ ভোট এই রাজ্যে সম্ভব? সে 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী থাকলেও যতক্ষণ না চলে বিশ্বাস নেই, সেই জায়গাটা তো দেখা যাচ্ছে। আদালত বলছে যে রাজ্যের দুর্ভাগ্যজনক হচ্ছে সব বিষয়ে রাজনীতিকরণ। আজ আদালতের প্রধান বিচারপতি বলছেন, কোন জায়গায় গেলাম আমরা? আর কমিশন কেন, ইলেকশন কমিশন কেন দেখছেন না এই ব্যাপারগুলো? মোথাবাড়ি জুডিশিয়ালরা কোথায় কি অবস্থায় পড়ে আছেন? 12 ঘন্টা ধরে এনএইচ বন্ধ। কবে দেখবেন ডিজি যাচ্ছেন প্রধান বিচারপতির বাড়িতে? আগে সামলান, তারপরে তার বাড়িতে যাবেন। রাত্রেবেলায় মহিলা পুরুষ যে জুডিশিয়ালরা তারা কাঁদছেন, বিচারপতিরা কাঁদছেন, সেই বাংলা যাবে কোথায়? এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন না? তারা হাইকোর্টের বিচারপতির বাড়িতে যাচ্ছেন। আজকে গোয়েন্দারা কোথায় ছিলেন? কেন, কিসের জন্য? ইলেকশন কমিশন কি করছেন? তাহলে সাধারণ মানুষ ভোট দেবেন কি করে? কোন নির্ভয়ে, কোন ভয়ে পরিস্থিতি তৈরি করছেন? আর শাসক দলের এই উস্কানিমূলক মন্তব্য কবে বন্ধ করবেন? এই জন্য এই সব ঘটনাগুলো ঘটছে। আজকে দুদিন ধরে ইলেকশন কমিশনের নতুন অফিসকে গন্ডগোল করিয়ে দেওয়ার পর 163 কেন? প্রথম দিন থেকে কেন আগেকার 144 এখন 163 ধারা বিএনএস কেন করলেন না? কিসের জন্য করলেন না? আজকে দেখছেন প্রত্যেকটা ব্যাপারে, হ্যাঁ, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার, প্রত্যেকটা দলমত নির্বিশেষে আজকে তাদের বলা হচ্ছে যে বিচারপতি বলছেন যে তাদের বলা উচিত এই ঘটনাগুলো না ঘটার জন্য। সাধারণ মানুষ কি করে তাদের আতঙ্কটা চলে যাবে? আজকে সকাল থেকে রাত পর্যন্ত আতঙ্কে ভুগবেন। সাধারণ মানুষ চায় সুষ্ঠু পরিবেশে নিজের ভোট নিজে দিতে। সেটা আদৌ পারবেন? ইলেকশন কমিশন ঠিক করে দেখুন আজকে যে আইন শৃঙ্খলা কোন জায়গায় গেছে। সুপ্রিম কোর্ট বুঝতে পারেননি, বলছেন যে একেবারে এই জায়গা যাবে। গোয়েন্দাদের কথা বলছেন, গোয়েন্দা রিপোর্টের কথা বলছেন, কোনো গোয়েন্দার প্রয়োজন হয় না। এই রকম একটা পরিস্থিতির দিকে যে গোটা বিষয়টা যেতে পারে এই আশঙ্কার কথা বিচারকেরা মোথাবাড়িতে 1 সপ্তাহ আগে জেলা শাসকদের জানিয়েছিলেন, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। কিন্তু আমি অশান্তির কথা বলছিলাম, 4টে ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো যেখানে অশান্তির একেবারে ছবি দেখা যাচ্ছে। এইগুলো কিন্তু শুধুমাত্র নমিনেশন ফাইল করতে যাচ্ছেন, অর্থাৎ মনোনয়ন জমা দিতে যাচ্ছেন, সেখানে এই ছবি। 4 জায়গা, কোচবিহার, সিউড়ি থেকে শুরু করে বহরমপুর, দুর্গাপুরের ছবি দেখছেন। আমি প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসবো। দেখুন, কিছুক্ষণ আগেও আপনাদের দেখাচ্ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে গিয়ে বলছেন যে দুরন্ত খেলা হবে, দুর্দান্ত খেলা হবে। সেই খেলারই ওয়ার্ম আপের ছবি এগুলো। সেটাই তো দেখতে পাচ্ছি। যখন 267 জন এক রাত্রের মধ্যে বদল হয়ে যায়,
একদম মধ্যরাত্রে যখন চিফ সেক্রেটারি বদল হয়ে যায়, ডিজিপি বদল হয়ে যায়, পুলিশ কমিশনার বদল হয়ে যায়, নির্বাচন কমিশন বর্তমানে টাইম বাউন্ড নির্দেশ দিচ্ছে, তাহলে তো পরিষ্কার খেলা হয়ে যাচ্ছে যে নির্বাচন কমিশন এখন রাজ্য প্রশাসন চালাচ্ছে। শীর্ষেন্দুদা তো ডাবল মিনিং এ যে কথাটা পরিষ্কার করে বললেন, নির্বাচন কমিশনের ভূমিকা কি? সুপ্রিম কোর্টের অর্ডারকে শাসক দল ঘুরিয়ে দিচ্ছে। শাসক দলের হাতে কোন ক্ষমতাটা রেখেছেন? আপনি যখন টাইম বাউন্ড নির্দিষ্ট এফআইআর এর কথা বলতে পারছেন, তখন সম্পূর্ণ ক্ষমতা কেড়ে নিচ্ছেন। মানুষের অধিকার যখন নষ্ট হচ্ছে, জুডিশিয়াল অফিসারদের বিরুদ্ধে যা হয়েছে চূড়ান্ত যদি অন্যায় হয়, তাহলে যে মানুষগুলো তাহলে এখানে একজনও কেউ বলার সাহস দেখালো না। যার উপর দিয়ে গাড়ি চলে গেল, যে মানুষটাকে গুলি করা হলো, তাদের অধিকারের কথা কে বলবে? তাহলে সেই অধিকারটা, যে মানুষের অধিকারটাকে এরা খণ্ডন করেছে, পরিমল ঢালির মতন লোকের নাম যারা বাদ দিয়েছে, শঙ্কর কুমার রায়ের মতন নাম যারা বাতিল করেছে, সেই সব মানুষের অধিকারের কথা বললে তখন উস্কানি হয়ে যায়। আজকে ভোট নির্বাচন প্রক্রিয়া আপনি করতে যাচ্ছেন, কিন্তু আপনার কাছে একদম চূড়ান্ত ইলেকটোরাল রোল নেই। তাহলে কিসের ইলেকশন কমিশন? আমি দুজনকে থামালাম, আমি শঙ্কুদের পয়েন্টের কাছে আসবো। আমি বলছি তার মানে এইগুলো যদি হয়ে থাকে তার জন্য বিচারকদের উপরে হামলা হবে। যে বিচারকদের উদ্ধারের পর মধ্যরাতের পর তারা যখন যাচ্ছেন, সেই কনভয়ে হামলার ঘটনা ঘটছে, সেই মহিলা বিচারকের কাতর আরতি শোনা যাচ্ছে, আমার যদি কিছু হয়ে যায় আমার সন্তানকে মহামান্য কলকাতা হাইকোর্ট যেন দেখেন। ভাবুন, যে বিচারকের কাছে আমরা সুবিচার চাইতে যাই, একমাত্র খোলা পথ যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে ভারতীয় বিচার ব্যবস্থা। সেই বিচার ব্যবস্থার অংশ হয়ে বিচারক যদি নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারেন এই রাজ্যে, তারপরে তৃণমূল মুখপাত্র বলবেন যদি অন্যায় হয়ে থাকে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো বক্তব্য, স্টেটমেন্ট আপনাদের সামনে ক্লিয়ারলি রাখতে চাই। প্রথম স্টেটমেন্ট, উনি বলেছিলেন আপনারা চাকরি করবেন আমার আন্ডারে, এরপর বুঝতে হবে আপনাদেরকে, ব্যবস্থা ভুলে যাবেন না, এটা প্রথম। আর দ্বিতীয়ত, মোস্ট গুরুত্বপূর্ণ, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে নির্বাচন কমিশন যখন বদলি করছিলেন প্রথমে, তখন উনি বললেন যে যেখানেই বদলি করুন না কেন, আলটিমেটলি আমার লোক, এখান থেকে নিয়ে ওখানে পাঠাচ্ছেন, ওখান থেকে নিয়ে এখানে পাঠাচ্ছেন, লোক কিন্তু সব আমার। ফলে আপনি বুঝতেই পারছেন, তার কেউ কেউ পরিচয় দিচ্ছেন, কোনো কোনো অফিসাররা সেই মতো কাজ করছেন। এবং আপনি ভাবুন যে এতক্ষণ তারা ঘেরাও হয়ে থাকে, পুলিশ অ্যাড করলো না, এতক্ষণ লোক, ভাই বলতে দিতে হবে, সিরিয়াস, আমি এতক্ষণ চুপ ছিলাম। আমার বক্তব্য হচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখবেন যে এতগুলো লোক জমায়েত করলো, পুলিশের কাছে কোনো ইনপুট নেই। এতগুলো লোক ওখানে অর্গানাইজড হলো, পুলিশের কাছে কোনো ইনপুট নেই। এত লোক নেমে সরাসরি ওদের উপর আক্রমণ করলেন, ওদের প্রাণনাশের চেষ্টা হলো, ওদেরকে রেস্কিউ করার সময় গন্ডগোল হলো। আমার বক্তব্য হচ্ছে নর্মাল ল অ্যান্ড অর্ডার প্রসিডিংসে তো এতক্ষণে গ্রেপ্তার হয়ে যাওয়া উচিত ছিল, হয়নি কেন? দুই, আমি আপনাকে বলছি, আপনি দেখুন ওই ঘটনার সাথে আপনি ভবানীপুরকেও কোনো ডিফারেন্সেস ভাববেন না। আপনি ভাবুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুভমেন্ট হচ্ছে, একটা ফর্মাল ডিক্লেয়ার্ড কর্মসূচি অফ আ পলিটিক্যাল পার্টি, আপনি মাইক বেঁধে ওখানে ঝামেলা করে গন্ডগোল করবার জন্য অর্গানাইজড হতে প্ল্যান করলি, এমন একটা কিছু করছিলেন। উদ্দেশ্য কি ছিল? আমি এক লাইনে শেষ করব। দেখুন, আমি বলছি একেবারে সর্বোচ্চ আদালত এই কথা বলেছে যে এই বিচারকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, তার জন্য যা করার দরকার কমিশন করবে। সেখানে যদি নিরাপত্তার অভাব বিচারকেরা বোধ করেন, তার দায় কিন্তু কমিশনকেও নিতে হবে সমানভাবে। কিন্তু আমি মালদার ছবিটা একবার দর্শকদের সামনে রাখবো। মূল যেটা অভিযোগ ছিল, গতকালকে এসআইআর এর নাম বাদ গিয়েছে, সেই নামগুলোকে ভোটার লিস্টে ঢোকাতে হবে, এই দাবিতে বেনজির তাণ্ডবের ছবি দেখা গিয়েছে। আগুন, গাড়িতে ভাঙচুর সহ একাধিক ঘটনা, রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল কালিয়াচকে। দেখুন ছবিটা, সেই কাতর আটটা, আমি ভাইরাল অডিওটা কিছুক্ষণ আগে বলছিলাম যে বিচারক যদি আদালতের কাছে, কলকাতা হাইকোর্টের কাছে এই আবেদন জানায়, আমার যদি কিছু হয়ে যায়, সন্তানকে দেখবেন, এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? এই রাজ্যে এই রকম ছবি দেখতে হচ্ছে। দেখুন সেই ভাইরাল ভিডিও। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me.
আপনি খেয়াল করেছেন কিনা জানি না সলিলদা, এক তো হচ্ছে আদালতের কাছে কাতর আবেদন জানাচ্ছেন তিনি, এবং একটা জায়গায় খেয়াল করেছেন ওই বাঁশটা পেরোনোর পরে গাড়ির আলোটা বন্ধ করে দেওয়া হলো, মানে আলো জ্বালানো হলে সেখানে আবার একটা ভয়ঙ্কর হামলার আশঙ্কা সেখানে ছিল। বিচারকরা পর্যন্ত নিজেদের জীবন হানির আশঙ্কা করছেন, এই রকম জায়গায় গোটা পরিস্থিতি গিয়েছে। বলছেন একজন জুডিশিয়াল অফিসার বলছেন আমার 5 বছরের সন্তানকে যেন হাইকোর্ট দেখে। তুমি দেখো যে অর্ডারটা সিইসি দিয়েছে, এটা ইন লেটার অ্যান্ড স্পিরিট যদি এটাকে না মান্য করা হয়, মোথাবাড়ির ঘটনা, তুমি ওই 18 জন লোককে ধরলে তো হবে না, মেইন অর্গানাইজারকে, কোনো পুলিশ অ্যাকশনের কোনো পেনিট্রেশন নেই। কোন সেকশনে কেস করেছে দেখো না, 7 দিন পরে জামিন হয়ে যাবে। পুলিশকে এনশিওর করতে হবে যে দিস হুডলামস আর ডিটেইনড ইন কাস্টডি টিল দ্য ইলেকশন ইজ ওভার। তোমার বেলেঘাটার কাউন্সিলর তার নামে এফআইআর করে আজকে রাত্রির 12টার মধ্যে ধরুক তার সঙ্গে যারা যারা আছে। না, আমাদের প্রতিনিধি জানাচ্ছিল যে নন বেলেবল সেকশনে এফআইআর রুজু হয়েছে। বুদ্ধি দিয়েছে তৃণমূলের যে এজেন্সি সব প্রমোট করাচ্ছে, তাকে কেন গ্রেফতার করবেন না? সলিল ভট্টাচার্য, মেন কনস্পিরেটর সলিল ভট্টাচার্য, বেলেঘাটার কাউন্সিলর থেকে শুরু করে বিএলওরা কোনো পন্থীও হওয়ার কথা নয়, তাও বুক দর্পে সদর্পে বিএলওরা তৃণমূলপন্থী বলে দাপিয়ে বেড়াচ্ছে। 2, 3 নম্বর হচ্ছে তোমার আর মোথাবাড়ির ঘটনা, এই সিও অফিসের ঘটনা, এবং ভবানীপুরে যে আজকে অ্যাফ্রে হয়েছে, যে রায়োটাস মব ছিল, আজকে এই সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে এক এক করে যদি অ্যারেস্ট করে, এবং তাদের কিন্তু এনশিওর করতে হবে সেই সেকশনস অফ লতে কেস করে, নাহলে কিন্তু আমি বলছি আগামী দিনে নির্বাচনে ভয়ঙ্কর নির্বাচন হবে, এবং মানে ব্লাড বাত হবে, আমি বলছি। সাধারণ মানুষ, আমি জয়ন ভট্টাচার্যের কাছে আসবো, আমি সবাইকে থামালাম। আমি বলছি দেখুন, এই বিচারকেরা তো গণতন্ত্রকে রক্ষার কাজ করছেন। চন্দা, এই গণতন্ত্রের উপর তার মানে কি ভিড়তন্ত্রের ছায়াটা ক্রমশ প্রশস্ত হচ্ছে? উদ্বেগের জায়গাটা হচ্ছে সর্বোচ্চ আদালত বলছে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে, তার মানে এটা ঘটতে দেওয়া হলো। আপনি খুব পরিষ্কার একটা জিনিস মাথায় রেখে দেবেন শুভ্র, যা আমরা সুপ্রিম কোর্টের যেটুকু আপনি বললেন না, সেটা টিপ অফ আইসবার্গ। এখন খুব পরিষ্কার যেটা দাঁড়ানো হচ্ছে যে রাত অবধি সেখানকার ডিএম ওখানে ছিলেন না, আমি এখানে আরো একটা তথ্য যুক্ত করতে চাইছি। সুজাপুরে যে ভদ্রলোককে আপনারা গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তব্য রাখতে শুনেছিলেন, তিনি অন্য কেউ নন, একদম পরিষ্কার একটি ভূমিফোড় রাজনৈতিক দলের একজন সদস্য। তিনি একজন আইনজীবী এবং তিনি যথেষ্ট তাৎপর্যপূর্ণভাবে যারা কিছু কিছু কথাবার্তা বলেছেন। আমি খুব স্পষ্টভাবে বলছি, 12টার পর যে উদ্ধার করা হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপে, এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছিলাম, মনে হচ্ছে না তার হাতে আদৌ কোনো ক্ষমতা রয়েছে। নির্বাচিত মুখ্যমন্ত্রী আমার থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। এগুলো গল্প কথা বললে আমরা বিশ্বাস করবো? গল্প কথা বলে বিশ্বাস করবো? তাহলে পুলিশ এখন দেখুন, এখন আমি কেন চাইবো মুখ্যমন্ত্রী থাকুন, পার্টি জীবনে একটা ভালো অ্যাডমিনিস্ট্রেটর, সে কারণ করবে। আবার বলছি, দায় নিয়ে চাপানুতোর চলছে, কিন্তু এই ঘটনাটা অ্যাভয়েডেবল ছিল। তার কারণ অন্তত 1 সপ্তাহ আগে বিচারকেরাই কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে আশঙ্কা প্রকাশ করে চিঠি দিয়েছিলেন জেলা শাসককে। কিন্তু রাজনৈতিক চাপানুতোর কিভাবে চলছে, একটা ছোট্ট বিরতিতে যেতে যেতে আপনাদের সামনে রাখবো। বাঁশুরি স্বরাজ বিজেপির তরফে তিনি কি বলছেন এই ঘটনা নিয়ে, সংসদে সরব হয়েছেন তিনি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, পরপর আপনাদের সামনে রাখবো। বিরতি, তারপরে ফিরে আসছি আলোচনা। कल एक बहुत ही संगीन घटना हुई है जहां पर लोकतंत्र का दमन हुआ है। पश्चिम बंगाल के मालदा एरिया में, वहां पर एसआईआर करने के लिए जो जुडिशियल ऑफिसर्स गए थे, उसको रूलिंग डिस्पेंसेशन के यानी टीएमसी के सरकार के लोगों ने जुडिशियल ऑफिसर्स को कन्फाइन कर रखा घंटों तक, खास करके महिला ऑफिसर्स को। अध्यक्ष जी, आज इस देश के सर्वोच्च न्यायालय ने इस बात का संज्ञान लेते हुए ये टिप्पणी करी है, ये ऑब्जर्वेशन दी है that this is a complete breakdown of law and order। मेरी मांग है इस सदन से कि हम
एक क्लियर मैसेज दे। और केंद्र सरकार से मैं आपके माध्यम से आग्रह करती हूं कि इस प्रकार की अराजकता पश्चिम बंगाल में हमें स्वीकार नहीं है। एसआईआर अध्यक्ष जी एक राजनीतिक एक्सरसाइज नहीं है, ये एक संवैधानिक अनिवार्यता है। इट इज नॉट अ पॉलिटिकल एक्सरसाइज, इट इज अ कॉन्स्टिट्यूशनल नेसेसिटी। হায়দ্রাবাদ থেকে কেউ উড়ে এলো আর বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। রেজাল্টটা কি হলো? আজকে সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক বলেছে। আপনারা কি জানেন না সিবিআই করেছে, যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে এনআইএ করেছে। বিজেপির এটা গেম প্ল্যান জেনে রাখবেন, এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতির শাসন জারি করা। আপনারা কি সেটা চান না? আপনারা শান্তি চান? আপনারা বাংলায় থাকতে চান? আপনারা তৃণমূলের সরকার চান? আপনাদের ঠিক করতে হবে। যদি আমাকে বিশ্বাস করেন তাহলে দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি আমার প্রতি বিশ্বাস থাকে কোনো উত্তেজনায় পা দেবেন না, কোনো জাজেদের কাছে যাবেন না। পরিষ্কার বলছি, আপনারা এইভাবে করবেন না কারো কথায়। গতকালকের পর আজও এসআইআর ইস্যুতে মোথাবাড়ির পাশাপাশি মালদার ইংরেজ বাজারে একাধিক জায়গায় বিক্ষোভের ছবি দেখা গিয়েছে, যা ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। দেখতে পাচ্ছেন ওল্ড মালদা এবং ইংরেজ বাজারের ছবি। ইংরেজ বাজারের যদুপুরে 12 নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ, পুলিশের গাড়িতে পর্যন্ত হামলা চলেছে। আজ ইট বৃষ্টির ঘটনা ঘটেছে, পুলিশের গাড়ির চালকের মাথা পর্যন্ত ফেটে গিয়েছে। মানিকচকের ছবি দেখছেন, যেখানে এসআইআর বিক্ষোভে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। এবার আপনাদের সামনে ময়নাগুড়ির ছবি রাখছি। সেই একই ছবি দেখা গিয়েছে, নাম ডিলিটের প্রতিবাদ। যাদের নাম বাদ গিয়েছে তাদের সবার নাম ঢোকাতে হবে। একেবারে পতাকা নিয়ে বিক্ষোভ। মাথা ভাঙার ছবি দেখছেন, একেবারে রাস্তায় আগুন জ্বালিয়ে, মাঝ রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। এটা হচ্ছে মাথা ভাঙার মাদ্রাসা চৌপথি এলাকা, যেখানে এই বিক্ষোভ দেখানো হয়, টায়ার জ্বালিয়ে অবরোধ চলে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।